যাদের বাড়ি হারিয়েছে তাদেরকে তারা কন্টেনারে রাখবে, গরমে কন্টেনারে মানুষ থাকবে। যখন আসামে এনআরসি হয়েছিল তখন এই রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যে ওরা ডিটেনশন ক্যাম্প মানে কন্টেনারে নিয়ে গিয়ে রাখবে। এটা তৃণমূল কংগ্রেসের স্টেটমেন্ট। এখন দেখা যাচ্ছে কন্টেনারে কারা আছে, ওই গাজা স্ট্রিপের মানুষজন আছে। তাহলে এবার বেলগাছি এটাকে গাজা বানিয়ে দিচ্ছে। যখন মেট্রো রেলের কাজ নিয়ে যারা বাড়ি ধসের কারণে যারা অসুবিধায় ছিলেন, ভারত সরকার তাদের হোটেলে রেখেছিল, গেস্ট হাউসে রেখেছিল, কেন থাকবে মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে কন্টেনারে? তৃণমূল কংগ্রেস আসলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অমানবিক সরকার, অসহিষ্ণু সরকার। দাদা, আপনি গাজার কথা বললেন, ঈদ আছে সামনে। তোহা সিদ্দিকি বলেছে যে এবারে ঈদ আমরা অনাড়ম্বরভাবে পালন করব, তার কারণ প্যালেস্টাইনের শিশুদের মৃত্যু হচ্ছে এবং প্যালেস্টাইনের প্রতি সলিডারিটি জানিয়ে আমরা এবার অনাড়ম্বর ঈদ পালন করব। তোহা সিদ্দিকি ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলছে প্যালেস্টাইনের কথা, প্যালেস্টাইনের পাশে দাঁড়াবে। আসলে পশ্চিমবঙ্গের বেশ কিছু রাজনৈতিক দল আছে যারা ইথিওপিয়া মার্কিনী অবরোধ নিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত পদযাত্রা করে। এখন ফুরফুরা শরীফ থেকে আবার গাজার জন্য চোখের জল ফেলা হচ্ছে। কিন্তু বাংলাদেশে যে হিন্দুদের উপর অবর্ণনীয় অত্যাচার চলেছে, যে গণধর্ষণ চলেছে, মন্দির ভাঙচুর চলেছে, অগ্নিসংযোগ চলেছে, হিন্দু সম্পত্তি লুট চলেছে, আমাদেরই রক্ত, আমাদেরই ভাই, তাদের খুন চলেছে, সে নিয়ে কিন্তু তার একটা চোখের জল ফেলছে। দাদা, বোটানিক্যাল গার্ডেনে জমি এনক্রোচমেন্ট হয়েছে, এটা নিয়ে কোশ্চেন করেছিলেন। কোশ্চেন কী ছিল এবং জবাব কী এসছে? ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ভারত বিখ্যাত একটি জায়গা, এখন জগদীশচন্দ্র বোটানিক্যাল গার্ডেন, কিন্তু তারই জমি এনক্রোচ করে নেওয়া হয়েছে। এবং এনক্রোচ করছে কারা? এনক্রোচ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওখানেও মসজিদ বানিয়ে ফেলেছে, একদম পাকাপোক্ত জলের কল, সে ব্যবস্থাও করা হয়ে গেছে। বারংবার বোটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, চিফ সেক্রেটারিকে জানিয়েছে, সংশ্লিষ্ট সমস্ত অথরিটিকে জানিয়েছে। দেখবো বলে তারা ইন্টারভেন করছে না। আজকে এটার দায়িত্ব কার? এনক্রোচমেন্ট হলে সেটাকে কে রুখবে? দায়িত্ব তো রাজ্য সরকারের। তো যেখানে এরকম ধরনের একটা ঐতিহ্যশালী পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠান এর জমি দখল করে মসজিদ বানানো হচ্ছে, তাহলে সেই রাজ্যের সাধারণ মানুষ কি অবস্থায় আছে? তামিলনাড়ু, এই তিনটে রাজ্যকে শিক্ষা খাতে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। স্ট্যান্ডিং কমিটি শিক্ষা বিষয়ক রাজ্যসভায় গতকাল একটা রিপোর্ট পেশ করেছে। তাতে বলেছে এই তিনটে স্টেটকে তাদের বকেয়া টাকা দিয়ে দেওয়া হোক। বাংলার বকেয়া রয়েছে 1000 কোটি টাকা, বাংলার বকেয়া 1000 কোটি টাকার মতো। দেখুন, একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র রাজ্যে সুসম্পর্কের প্রয়োজন আছে, কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রয়োজন আছে, সংঘর্ষের থাকা উচিত নয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের কারণেই আজকে রাজ্য পিছিয়ে পড়ছে। কোনো ধরনের নির্দেশিকা মানব না, ইউজিসিকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করব, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদলে দেব, বিভিন্ন খাতে অ্যাকুডেশনের ক্ষেত্রে সম্পূর্ণ অগ্রাহ্য করব, পুরো ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে অগ্রাহ্য করে তার সমস্ত দিকগুলো নিয়ে আক্রমণ করে আজকে যদি চালাতে চায় কেউ সরকার, তারা এই ধরনের অসুবিধার মধ্যে পড়বে। দাদা, বাংলা জুড়ে বোমা ও বারুদের আস্ফালন, কোথাও বোমা ফেটে জখম, কোথাও অস্ত্র উদ্ধার। বহরমপুরে বিস্ফোরণে জখম শিশু ও মহিলা। নরেন্দ্রপুর থেকে 3টে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল কর্মী। আবার কিছুক্ষণ আগে জগদ্দলে আটচালার বাগানে বোমাবাজির ঘটনা ঘটেছে। গত 1.5 বছরের মধ্যে আমাদের রাজ্যে শিশু কিশোর নিয়ে 11 জন প্রাণ হারিয়েছে। কেউ শৌচাগারে গিয়ে বোমা বিস্ফোরণে মারা গেছে, কেউ বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মারা গেছে, কেউ স্কুলের ছাদে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে সিঁড়িতে জখম হয়ে গেছে এবং তারপরে সে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তো এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র। তৃণমূল আর বোমা তো সমার্থক শব্দ, তৃণমূলের ভিত্তিই বোমা। তো তৃণমূল থাকবে, বোমা থাকবে না। ডেকে পাঠানো হয়েছে গতকালের ঘটনায়। আজকে সকাল 10টায় ডেকে পাঠানো হয়েছিল। অর্জুন সিং বলেছেন তিনি ব্যস্ত আছেন, যেতে পারবেন না। বিরোধী দলে তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে ফেরার ফলেই কি তাকে? অর্জুন সিং যখন আমাদের দলে প্রথম এসেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছিলেন ব্যারাকপুর থেকে, তখন 99টা মামলা, তারপর আবার বেড়ে সেটা 103টে মামলা হয়েছিল তার বিরুদ্ধে ছিল, এবং তাকে দ্বিতীয় গদ্দার বলা হতো, গদ্দার নাম্বার 2।
তারপরে তিনি আবার তৃণমূলে গেলেন এবং আবার ফিরে এসে বিজেপির হয়ে নির্বাচনে লড়লেন। তো স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে মামলা হবে। তার প্রাণ সংশয় আছে, তার উপরে আক্রমণ হয়েছে। অল্পের জন্য তিনি মৃত্যুর হাত থেকে বেঁচিয়ে যেতে পেরেছিলেন। তার ছেলের উপরে আক্রমণ হয়েছে, ধারাবাহিকভাবে তার বাড়িতে বোমাবাজি করা হচ্ছে, আবার এই ঘটনা ঘটেছে। তো এটা তো সম্পূর্ণ প্রতিহিংসার রাজনীতি। শ্রমিকদা মুখ্যমন্ত্রী স্পোর্টে তিনি বক্তব্য রাখবেন। দেখা গেছে যে তার সঙ্গে রাস্তায় হাঁটছেন সৌরভের পত্নী ডোনা গাঙ্গুলি। দেখুন, মুখ্যমন্ত্রী বিদেশ থাকাকালীন তাকে নিয়ে আমরা কোনো সমালোচনা করতে চাই না, এটা রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী। কিন্তু এমনভাবে এখানে পরিবেশিত হচ্ছে এবং যেভাবে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পদচারণার ছবি উঠে আসছে, সেটা নিঃসন্দেহেই সবাইকে একটু আলোড়িত করে ফেলছে। এবং সৌরভ গাঙ্গুলি তো এর আগের বারে দেখেছিলাম মাঠের বাইরে থেকে বল ছুঁড়ে মাঠের মধ্যে ফেলছেন, যিনি আগে স্টেপ আউট করে মাঠের বাইরে বল পাঠিয়ে দিতেন। তো শিল্পের ব্যাপারটা হয়তো ওখানে জলের কোনো সমস্যা হয়েছে, হাঁটতে হাঁটতে সেই কথা বলে নেবে। মতুয়া মেলা শুরু হয়েছে, আমরা জানি সেখানে হাইকোর্টের নির্দেশে। সেই মেলায় আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। গতকাল দেখা গিয়েছে যে আপনাদের বিধায়ক অসীম সরকার তিনি মমতা বালার পা ছুঁয়ে প্রণাম করছেন, এবং আজকে শুভেন্দু অধিকারীও বলেছেন যে এটা হতে পারে, এর সঙ্গে রাজনীতি যুক্ত করা ঠিক না। তো এটা কি মতুয়া বাড়ির যে সমস্যা সেটা মেটানো নাকি ভোট? এটা দুর্ভাগ্যজনক যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা প্রতিষ্ঠানকে আজকে রাজনীতির আঙিনায় টেনে আনা হচ্ছে এবং সমস্ত কিছুই রাজনীতির আঙিনায় বিচার করা হচ্ছে। মমতা বালা ঠাকুর ওই পরিবারের একজন মহিলা, যারা সেই সম্প্রদায়ের উপর আস্থা রাখেন, বিশ্বাস করেন, তারা তো স্বাভাবিকভাবেই সেই পরিবারের কোনো মহিলার প্রতি এবং তাদের উত্তরাধিকারীদের প্রতি সেই শ্রদ্ধা জানাবেন। সেখানে মতুয়া সম্প্রদায়েরই একজন আমাদের অত্যন্ত জনপ্রিয় গায়ক অসীম সরকার, তিনি মমতা বালার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। এর মধ্যে একটা মহিলাকে প্রণাম করা নিয়ে যে কোনো রাজনৈতিক প্রশ্ন হতে পারে, এটা নিয়েও রাজনীতি খুঁজতে পারে, এটাই তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। দাদা, ঈদে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে রাস্তায় বা ছাদের উপরে কোথাও নামাজ পড়া যাবে না, ঈদগাহ বা মসজিদেই যেতে হবে। এটা নিয়ে আছে, যার যেখানে মসজিদ আছে, ঈদগাহ আছে, সেখানে গিয়ে নামাজ পড়বে। রাস্তায় বসে যে নামাজ পড়া যেটা শুরু হয়েছে, এটা আজকের আধুনিক পৃথিবীতে কাঙ্ক্ষিত নয়। প্রত্যেকেরই ধর্মভাবনাকে, প্রত্যেকের আবেগকে শ্রদ্ধা জানাতে হবে, কিন্তু তাদেরও দায়িত্বশীল হতে হবে, যেটা কোনো যানজট না তৈরি করে, অন্যের অসুবিধা না তৈরি করে, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা একটা কর্মসূচি নিয়েছে যে ঈদকে সামনে রেখে বিভিন্ন জায়গায় সওগাতে মোদি একটি কিট দেওয়া হচ্ছে। তৃণমূল বলছে যে এবার মুসলিম তোষণের রাস্তায় হাঁটছে বিজেপিও। এতদিন পর্যন্ত এই আঞ্চলিক দলগুলোকে অভিযোগ করা হতো, সেই একই রাস্তায় এবার বিজেপিও হাঁটছে। মুসলিম তোষণ এই শব্দটা যদি তৃণমূল ব্যবহার করে থাকে, তাহলে এতেই বোঝা যাচ্ছে যে বিজেপি অন্তত তৃণমূলের মুখ থেকে এ ধরনের শব্দবন্ধ বার করা পেরে রাজনৈতিকভাবে সফল। আমাদের কাছে রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি নয়। আমরা মুসলমান ভাইদের বলছি যে আর কতদিন মুরগি হয়ে থাকবে, কতদিন ভোটার হয়ে থাকবে, কতদিন অন্যের হাতে তুলে হয়ে থাকবে। জাতীয় জনজীবনে ফিরে এসো, মূল স্রোতে চলে এসো।